দেখছেন এই মুহূর্তে আপনারা আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা পৌঁছে দিচ্ছে আপনাদের কাছে আজকের এই মুহূর্তের এক্সক্লুসিভ 15টি ব্রেকিং নিউজ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে এক নজরে দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি এক নজরে। ভারত বাদে 14টি দেশের ওপরে শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের উপরে শুল্ক চাপল 35%। অপরদিকে পাকিস্তানের পর এবার ইসরায়েল নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম মনোনীত করল ইসরায়েল। আজ ভারত জুড়ে ধর্মঘট, প্রভাবিত হতে চলেছে জনজীবন। কঠোর নবান্ন। অবৈধভাবে ভারতে বসবাস 448 জন বাংলাদেশিকে আটক করল ভারতের ওড়িশা রাজ্যের পুলিশ। অপরদিকে বাংলার বাসিন্দাদের ওপর অসমের বিজেপি সরকার চাপিয়ে দিচ্ছে এনআরসি, বাড়ি বাড়ি পাঠাতে শুরু করেছে নোটিশ। পদ্ম শিবিরকে তোপ মমতা ব্যানার্জির। অপরদিকে তৃণমূলে যোগদান করবেন দিলীপ ঘোষ। 21 জুলাইয়ের যে কোনো মঞ্চে তাকে দেখা যেতে পারে ইঙ্গিত দিয়েছিলেন আগেই। তার মাঝেই তড়িঘড়ি বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের, দিল্লিতে তড়িঘড়ি ডেকে পাঠানো হলো দিলীপ ঘোষকে। অপরদিকে ভোটের আগে বড় চমক, সরকারি চাকরিতে মহিলাদের সংরক্ষণ 35% ঘোষণা মুখ্যমন্ত্রীর। এনজিওর কাজের আড়ালে আইএসআইকে তথ্য পাচার, পাক গুপ্তচর সন্দেহে বর্ধমানে গ্রেপ্তার 2। অপরদিকে ছাত্রীকে কলেজের ইউনিয়ন রুমে ঢুকিয়ে মাথা টিপে নিচ্ছেন তৃণমূলের যুবনেতা। অপরদিকে কানোয়ার যাত্রায় পুণ্যার্থীদের পবিত্র জলে থুতু, যোগী রাজ্যে গ্রেপ্তার করা হলো মুসলিম যুবককে। পশ্চিম বাংলায় অযোগ্য শিক্ষকদের পাশে বা রাজ্য সরকার। অযোগ্যদের বাদের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। ওয়েদার আবহাওয়া কেমন থাকবে জানাবো বিস্তারিত, শেষ পর্যন্ত জুড়ে থাকুন। চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন। কোন ধরনের সংবাদ দেখতে চান, কোন এলাকা থেকে আমাদের সংবাদ দেখছেন, কমেন্ট বক্সে অবশ্যই আপনার জায়গার নাম লিখে জানাবেন। ভারত বাদে 14টি দেশের উপরে শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের উপরে শুল্ক চাপল 35%। 14টি পণ্য আদান প্রদানকারী রাষ্ট্রের উপরে শুল্ক চাপালেন আমেরিকার প্রেসিডেন্ট। যদিও তিনি আগেই জানিয়েছিলেন 8ই জুলাই শুল্ক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। সেই মতোই 14টি রাষ্ট্রকে চিঠি দিয়ে নতুন শুল্ক নীতি ঘোষণার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ভারতের ওপর কতটা শুল্ক লাগু হবে তা এখনও পর্যন্ত জানায়নি ওয়াশিংটন। সূত্রের খবর, সেই বিষয়ে আলোচনা শেষ হলেও দর কষাকষি চলছে ভারত আমেরিকার মধ্যে। বাংলাদেশের ওপরে শুল্ক কিছুটা কমিয়েছেন এবার ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী 25% করে শুল্ক লাগু হয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, কাজাখস্তান, মালয়েশিয়া এবং টিউনিশিয়ার ওপর। আগামী 1 আগস্ট থেকে লাগু হচ্ছে ওই নতুন শুল্ক নীতি। সবচেয়ে বেশি শুল্ক লাগু করা হয়েছে লাওস এবং মায়ানমারের ওপর। ওই দুই দেশের পণ্যের ওপরে 40% শুল্ক লাগু করেছে আমেরিকা। বাংলাদেশ এবং সার্বিয়ার ওপর লাগু করা হয়েছে 35% শুল্ক। দক্ষিণ আফ্রিকা এবং বসনিয়া হারজোগোভিনার ওপর 30% এবং থাইল্যান্ড, কম্বোডিয়ার ওপরে 36% শুল্ক লাগু করা হয়েছে। ইন্দোনেশিয়ার ওপর 32% শুল্ক লাগু করা হয়েছে। যদিও এই শুল্কের হার কমতে পারে, তার জন্য আলোচনার রাস্তা খোলা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী 1 আগস্ট থেকে লাগু হচ্ছে নতুন শুল্ক নীতি। যদিও ভারতের ওপরে এখনো পর্যন্ত কোনো শুল্ক লাগু করেনি আমেরিকা, তবে মার্কিন প্রেসিডেন্ট এও জানিয়েছেন কোনো দেশ যদি আমেরিকার পণ্যের ওপর শুল্কের হার বাড়ায় তাহলে পাল্টা অতিরিক্ত 25% শুল্ক চাপবে তাদের পণ্যের ওপর। পাকিস্তানের পর এবার ইসরায়েল নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম মনোনীত করল তেল আভিভ। ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ থামানোর বিষয়ে বড় পদক্ষেপ গ্রহণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এমনটাই বারবার দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই কারণেই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য ট্রাম্পের নাম মনোনীত করে পাকিস্তান। এবার আরও একটি দেশ শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টের নাম প্রস্তাব করল। ইসরায়েলের তরফে সেই প্রস্তাব পেশ করা হয়েছে। ইতিমধ্যেই নোবেল কমিটির কাছে ট্রাম্পের নাম মনোনীত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই বিষয়ে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন, আপনার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত, এই পুরস্কার আপনার প্রাপ্য, এই জন্য আমরা আপনাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছি। গাজায় হামাস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে আমেরিকা গিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সেখানে ট্রাম্পকে সামনে রেখে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তবে পাকিস্তানের মতো পর্যাপ্ত কারণ দেখায়নি ইসরায়েল। শুধুমাত্র ট্রাম্পের হাতে নোবেল কমিটিকে পাঠানো চিঠিটি তুলে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। আজ 9 জুলাই গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে ধর্মঘট, প্রভাবিত হচ্ছে জনজীবন। বুধবার 9 জুলাই দেশ জুড়ে ভারত বনধের ডাক দিয়েছে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। ব্যাংক থেকে শুরু করে কয়লা খাদান, হাইওয়ে নির্মাণ, ইন্স্যুরেন্স পরিষেবা মিলিয়ে প্রায়
25 কোটি কর্মী এই বনদের অংশ নিতে চলেছেন। এর ফলে দেশ জুড়ে জনজীবন ব্যাহত হওয়ার সম্ভাবনা। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং তাদের সহযোগীদের একটি ফোরাম সরকারের শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, দেশ বিরোধী, কর্পোরেট বান্ধব নীতির বিরোধিতা করার জন্য একটি সাধারণ ধর্মঘট আজকে ডাক দিয়েছে। একটি বিবৃতিতে ফোরাম দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়েছেন। বনদের ফলে ব্যাংক, পোস্ট অফিস, কয়লা খাদান, কারখানা, সরকারি গণপরিবহন ব্যবস্থা, সরকারি পরিষেবা ব্যাহত হবার সম্ভাবনা আজকে। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের অমরজিৎ কৌর জানিয়েছেন, সারা দেশ জুড়ে কৃষক, গ্রামীণ শ্রমিকরাও এই প্রতিবাদে যোগ দেবেন আজকে। বনদের ফলে স্কুল, বেসরকারি অফিসগুলি প্রভাবিত হবে। এখনও পর্যন্ত দেশব্যাপী রেল ধর্মঘটের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে বিক্ষোভের কারণে ট্রেন পরিষেবা বিলম্বিত হতে পারে, ব্যাহত হতে পারে। ফোরামের অভিযোগ, কেন্দ্রীয় সরকার গত 10 বছর ধরে বার্ষিক শ্রম সম্মেলন আয়োজন করছে না, শ্রমিকদের স্বার্থের পরিপন্থী সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে। 4টি শ্রম কোড আরোপ করে ইউনিয়নকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চলছে। ব্যবসাকে আরও সহজ করার নামে নিয়োগকর্তাদের পক্ষ নিচ্ছে। ফোরামের আরও অভিযোগ, অর্থনৈতিক নীতিগুলির ফলে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, মজুরি হ্রাস পাচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক নাগরিক সুযোগ সুবিধাগুলি সামাজিক ক্ষেত্রে ব্যয় হ্রাস পাচ্ছে। এর ফলে দরিদ্র, নিম্ন আয়ের গোষ্ঠীর পাশাপাশি মধ্যবিত্তদের দুর্দশা আরও বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও সরকারি বিভাগগুলিতে তরুণদের নিয়মিত নিয়োগ দেওয়ার পরিবর্তে অবসরপ্রাপ্তদের নিয়োগের নীতি, যেমন রেলওয়ে, NMDC লিমিটেড, ইস্পাত ক্ষেত্র, ক্যাডার শিক্ষক নিয়োগ দেখা গিয়েছে, যা দেশের বৃদ্ধির জন্য ক্ষতিকর। অবৈধভাবে বাংলাদেশিদের ভারতে বসবাস, 448 জন বাংলাদেশিকে আটক করল ভারতের এই রাজ্যের পুলিশ। ওড়িশা পুলিশ রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি রোহিঙ্গাদের বিরুদ্ধে শুরু করল অভিযান। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার 448 জনকে নথি যাচাইয়ের জন্য আটক করা হয়েছে। একটি পরিবারের 4 জন সদস্যকে আটক করা হয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বাংলাদেশি বলে সন্দেহ করা ওই ব্যক্তিরা ঝড়সুগুড়া জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বসবাস করছিল। ওই ব্যক্তিদের ঝড়সুগুড়া ব্রজ রাজনগরে রাখা হয়েছে। অবৈধ অভিবাসীদের শনাক্ত করবার জন্য তাদের কাগজপত্র যাচাই চলছে। বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের চিহ্নিত করে দেশে ফেরত পাঠানোর জন্য ঝড়সুগুড়া জেলায় একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। পশ্চিম বাংলার নাগরিকদের উপর অসমের বিজেপি সরকার NRC চাপানোর চেষ্টা শুরু করলো। এলো নোটিশ। দিনহাটার ঘটনায় পদ্ম শিবিরকে তোপ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। জাতীয় নাগরিকপঞ্জি NRC চালু করতে চাইছে পশ্চিম বাংলায় বিজেপি শাসিত অসম সরকার, অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। পদ্ম শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। সমস্ত বিরোধী দলকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লিখেছেন, পশ্চিম বাংলার কোচবিহার জেলার দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর কাছে বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল তাকে বিদেশি অবৈধ অনুপ্রবেশকারীর সন্দেহে হেনস্থা করছে। এই বিষয়টি নিয়ে হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন অসমের বিজেপি সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী দিনহাটার ওই ব্যক্তির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, গত 50 বছরের বেশি সময় ধরে তিনি বাংলার বাসিন্দা। তার বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশি অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হয়রানি করা হচ্ছে। একই সঙ্গে পদ্ম শিবিরকে তোপ দেগে তার সংযোজন, এটি আমাদের গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয়। এটি প্রমাণ করে যে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এবার NRC চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে তাদের কোনো ক্ষমতা বা অধিকার নেই। দিনহাটার বাসিন্দা উত্তম রাজবংশী সম্প্রদায়ের মানুষ সেই বিষয়টি উল্লেখ করেছেন মমতা ব্যানার্জি। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রীর তোপ, ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ করে থাকবে না। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে তৃণমূলে যোগদান করতে চলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এমনটাই ছিল জল্পনা। তিনি নিজেও জানিয়েছিলেন 21শে জুলাই কোনো না কোনো মঞ্চে থাকব। তারপরেই তড়ি ঘড়ি দিল্লিতে তলব দিলীপ ঘোষকে। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের পরেই দিল্লি থেকে ডাক। ফের ফোকাসে দিলীপ ঘোষ, ফের গুরুত্ব বাড়তে চলেছে দলে। ইঙ্গিত তেমনটাই। মঙ্গলবার দুপুরে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের পরেই দিল্লিতে ডাক পেলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। সূত্রের দাবি, আজ বুধবার দিল্লি উড়ে যাবেন দিলীপ ঘোষ। 19শে হাফ 21শে সাপ এই স্লোগানকে হাতিয়ার করে 21শের বিধানসভায় প্রচার সেরেছিলেন দিলীপবাবু। কিন্তু 77ই থামতে হয় বিজেপিকে। লোকসভা ভোটে প্রার্থী করা হলেও ঘর খড়গপুর ছাড়তে হয় তাকে, দুর্গাপুর বর্ধমান কেন্দ্রে দাঁড়িয়ে হাঁটতে হয়, দলেরও পথ হারাতে হয় দিলীপবাবুকে। তারপরে সংগঠনের কাজ চালিয়ে গিয়েছেন।
কার্যত পার্টি লাইন অমান্য করে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন দীঘায় হাজির হয়েছিলেন নব দম্পতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘোষ গল্প করেন। তারপর থেকেই দলীয় কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এলেও তাদের কর্মসূচিতে ডাকা হয়নি দিলীপ ঘোষকে। এমনকি ডাক পাননি বঙ্গ বিজেপির পোস্টার বয় দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্যের বিজেপি রাজ্য সভাপতি হবার সভাতেও। তখন থেকে রাজনৈতিক মহল মনে করছিল বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের জমানার ইতি। কেউ কেউ বলতে শুরু করেছিলেন 21শে জুলাইয়ের মঞ্চে ফুল বদল করবেন তিনি, যোগ দেবেন তৃণমূল কংগ্রেসে। মঙ্গলবার সেই সমস্ত জল্পনায় জল ঢেলে দেন শ্রমিক এবং দিলীপ। নয়া রাজ্য সভাপতির আমন্ত্রণে সাড়া দিয়ে সল্টলেকের রাজ্য দপ্তরে পৌঁছে যান তার পূর্বসূরি। দুজনের মধ্যে কথা হয়। সেখান থেকে বেরিয়ে দিলীপ বাবু বলেন, যখন দলে এসেছিলাম তখন শ্রমিকদা আমার সিনিয়র ছিলেন। নতুন পুরনো সব কর্মীরা মিলেই দলকে এই জায়গায় এনেছে। লড়াই জারি থাকবে। তবে কি ফের রাজ্য বিজেপির সংগঠনের গুরু দায়িত্ব পেতে চলেছেন দিলীপ ঘোষ? তবে কি শ্রমিক দিলীপের হাত ধরে বঙ্গ বিজেপিতে চাঙ্গা হতে চলেছে আদি গোষ্ঠী? আর কোণঠাসা হতে চলেছে এবার শুভেন্দু সুকান্তরা? প্রশ্ন অনেক, উত্তর পেতে অপেক্ষা করতে হবে আর কিছুটা। সামনেই নির্বাচন, তার আগে বিরাট বড় চমক। সরকারি চাকুরিতে মহিলাদের জন্য 35% সংরক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর। ভোটের আগে কল্পতরু বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সামাজিক প্রকল্পে ভাতা বৃদ্ধির পর আরও কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মঙ্গলবার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানিয়েছেন, বিহারে সরকারি চাকুরির ক্ষেত্রে মহিলাদের জন্য এবার থেকে 35% সংরক্ষণ থাকবে। এদিন বিহারের মন্ত্রিসভার বৈঠকে কয়েকটি বিষয় পাস হয়। তার মধ্যে অন্যতম রাজ্য সরকারের চাকুরির ক্ষেত্রে মহিলাদের জন্য 35% সংরক্ষণ। মূলত বিহারে সরকারি বিভাগে মহিলা কর্মীদের বেশি করে যোগদানের জন্যই এই পদক্ষেপ। এটি বিহারে মহিলাদের ক্ষমতায়নের জন্য করা হয়েছে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এনজিওর কাজের আড়ালে আইএসআইকে তথ্য পাচার, পাক গুপ্তচর সন্দেহে বর্ধমানে গ্রেপ্তার 2 যুবক। বাংলার মাটি ব্যবহার করে ফের সন্ত্রাসবাদী কার্যকলাপ। পাকিস্তানকে গোপনে তথ্য পাচারের অভিযোগে বর্ধমান থেকে গ্রেপ্তার 2। শনিবার গভীর রাতে তল্লাশি চালিয়ে বর্ধমানের 2 জায়গা থেকে 2 যুবককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। সোমবার তাদের কলকাতার আদালতে পেশ করা হলে 7 দিনের জন্য এসটিএফকে হেফাজতে নেবার নির্দেশ দেন বিচারক। তদন্তকারীরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন, ধৃতদের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর লিঙ্ক রয়েছে। মোবাইল সিম কার্ডের ওটিপি শেয়ারিংয়ের মাধ্যমে চরবৃত্তি চলত বলে জানা গিয়েছে। তাদের হেফাজতে নিয়ে বিস্তারিত জানতে মরিয়া এসটিএফ এর তদন্তকারীরা। ধৃতদের নাম মুকেশ রজক এবং রাকেশ কুমার গুপ্তা। মুকেশ পানাগড়ের ক্যানেল রোডের বাসিন্দা। মেমারিতে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত। অপরজন রাজেশ কুমারের বাড়ি কলকাতার ভবানীপুরে। সেও ওই স্বেচ্ছাসেবী সংস্থার কাজের আড়ালে গুপ্তচর হিসেবে তথ্য পাচার করত আইএসআইকে। ছাত্রীকে ইউনিয়ন রুমের ভেতর ঢুকিয়ে রীতিমতো মাথা ম্যাসাজ করে নিচ্ছেন তৃণমূলের যুব নেতা। সোনারপুর মহাবিদ্যালয় অভিযোগ ঘিরে চরম শোরগোল। রীতিমতো চেয়ারে গা এলিয়ে বসে রয়েছেন যুব নেতা। আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। চেয়ারের পেছনে দাঁড়িয়ে তরুণী ওই নেতার মাথা টিপে দিচ্ছেন। তরুণী আদতে ওই কলেজের ছাত্রী বলে জানা গিয়েছে। ঘটনাস্থল সোনারপুর মহাবিদ্যালয়ের ইউনিয়ন রুম। তৃণমূলের এক যুব নেতার এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তারপরেই শোরগোল পড়ে গিয়েছে। সূত্রের খবর, ভিডিওয় যে যুব নেতাকে দেখা গিয়েছে তার নাম প্রতীক দে। বর্তমানে তিনি ওই কলেজের টিএমসিপির কোঅর্ডিনেটর পদে রয়েছেন। শুধু তাই নয়, রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সোনারপুর দক্ষিণ বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনি। অনেকেই জানাচ্ছেন, নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ছাত্রীকে দিয়ে ওই কাজ করতে বাধ্য করা হয়েছে। কসবার ল কলেজে গণধর্ষণের ঘটনা নিয়ে যখন তোলপাড় রাজ্য, তখন সোনারপুর কলেজের এই ভিডিও বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। সোচ্চার হয়েছে বিরোধী ছাত্র সংগঠন, রাজনৈতিক দলগুলিও। রাজ্যে ইতিমধ্যে 26,000 শিক্ষক এবং গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের চাকরি হয়েছে বাতিল। সেই অযোগ্য চাকুরি প্রার্থীদের পাশে এবার দাঁড়াচ্ছে রাজ্য সরকার। অযোগ্যদের বাদের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে গেল রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। চিহ্নিত অযোগ্যদের পাশে রাজ্য সরকার। চিহ্নিত অযোগ্যদের বাদ রেখে নিয়োগ সংক্রান্ত সিঙ্গল বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হলো রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। সিঙ্গল বেঞ্চ জানিয়েছিল, অযোগ্য যারা বলে চিহ্নিত হয়েছেন তারা নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষা আবেদন করতে পারবে না। যারা আবেদন করেছে তাদের আবেদন বাতিল করা হবে। সেই রায়ের বিরুদ্ধে এবার ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হলো রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য তার রায়ে জানিয়েছিলেন, চিহ্নিত অযোগ্যদের বাদ রেখে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কোনো চিহ্নিত অযোগ্য প্রার্থী যদি ইতিমধ্যে
ইতিমধ্যে আবেদন করে থাকেন সেই আবেদনপত্র বাতিল করে দিতে হবে। মঙ্গলবারের ওই রায়কে চ্যালেঞ্জ করে এবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের আবেদন জানালো রাজ্য এবং এসএসসি। এরপরেই সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছে বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ। আদালত সূত্রে জানা গিয়েছে আজ বুধবার এই আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে। কানওয়াড় যাত্রায় পুণ্যার্থীদের পবিত্র জলে থুতু, যোগীরাজ্যে গ্রেপ্তার মুসলিম যুবক। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের পুরকাজি শহরে কানওয়াড় যাত্রায় পুণ্যার্থীদের কানওয়াড়ের অর্থাৎ পবিত্র জলের কলসি বহন করার জন্য যে সজ্জিত বাঁশের কাঠামো তার উপর থুতু দেওয়ার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এরপরে ঘটনাস্থল থেকে উসমান নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, শ্রাবণ মাসে শিব ভক্তরা গঙ্গাজল নিয়ে শিব মন্দিরে যান। এর জন্য পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করতে হয় তাদের। এই সময় পুণ্যার্থীদের হেঁটে যাওয়ার রাস্তা যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেই জন্য নিরাপত্তার ব্যবস্থা থাকে জোরদার। তারপরেও এমন ঘটনা কেন ঘটল সে নিয়ে প্রশ্ন তুলেছেন পুণ্যার্থীরা। পর্যটকদের জন্য বিরাট বড় সুখবর, উত্তরবঙ্গের জন্য বড় পাওনা। লেবং, দাওয়াই পানি এবং তিস্তা হয়ে এবার দার্জিলিং যাওয়ার জন্য বিকল্প মহাসড়ক তৈরি করছে কেন্দ্রীয় সরকার। এজন্য ডিপিআর তৈরি করেছে সড়ক পরিবহন মন্ত্রক। মঙ্গলবার এই কথা জানিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। তিনি এ ব্যাপারে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারিকে অভিনন্দন জানিয়েছেন। বিজেপি সাংসদ বলেন, ব্রিটিশ শাসনকালে নির্মিত বর্তমান জাতীয় সড়ক 110 অত্যন্ত সংকীর্ণ, ছোট, যার কারণে স্থানীয় বাসিন্দা পর্যটকরা ঘন্টার পর ঘন্টা যানজট চাপের সম্মুখীন হচ্ছেন দার্জিলিং যাওয়ার মুখে। তাই দার্জিলিং শিলিগুড়ির সঙ্গে সংযোগকারী একটি বিকল্প রুট তৈরির দাবি কেন্দ্রীয় সরকারের কাছে জানিয়েছিলেন তিনি। এবার সেই দাবি পূরণ হতে চলেছে। এক নজরে রাজ্যের লেটেস্ট ওয়েদার রিপোর্টটি দেখে নেব আমরা। শুরুতেই নজর রাখছি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। আজকে বুধবার পশ্চিমের 4 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় আজকে ভারী বৃষ্টি হতে পারে। বাকি গাঙ্গেয় পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশ কিছু এলাকা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় কোনো না কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। শনিবার, রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ ব্যাপকতা বাড়বে। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে আজ বুধবার বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলাতে আজকে বেশি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে।